আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26, 27 ব্যাচ যারা ভিডিওটা দেখছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে। সো আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের অপরিচিত গল্পের যে এমসিকিউ আছে, আমরা বোর্ডে আসা সব এমসিকিউ ইনশাআল্লাহ আলোচনা করব আজকের ক্লাসে। সো মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য ভিডিওটা বানানো। তোমরা যদি ভিডিওটা দেখো তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। কোনো ভয় পেও না, ইনশাআল্লাহ যা পড়াশোনা করেছো অনেক ভালো করতে পারবে। হ্যাঁ, সো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। সো তোমাদের এই কথাটা আমি বারবার বলছি যে তোমাদের যেগুলো কবি পরিচিতি আছে, কবি পরিচিতি বলো, তারপর হচ্ছে পাঠ পরিচিতি, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো করতে হবে, ঠিক আছে? এইচএসসির জন্য এইচএসসিতে তোমার ধরো যে কবি পরিচিতি থেকে আমাদের এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে, আর পাঠ পরিচিতি থেকে এটাতে এমসিকিউ আসে, প্লাস সৃজনশীলের যে ক খ এগুলো কিন্তু প্রচুর আসে, ঠিক আছে? সো আরেকটা জিনিস শব্দার্থ জিনিসটা তোমার যে জায়গায় বেশি কাজে লাগে সেটা হচ্ছে সৃজনশীলের ক আর খ নাম্বার প্রশ্নে। সো এগুলো একটু ভালো মতো দেখবা। হ্যাঁ, স্পেশালি যারা বেশি ফেমাস তাদেরটা একটু ভালো মতো পড়তেই হবে। সো এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? একটু আগে কিন্তু বলে আসলাম যে তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? তিনি 1861 খ্রিস্টাব্দে কি জন্মগ্রহণ করেছেন, আর তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 1941 সালে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু দেখে যাবা। হ্যাঁ, জন্মসাল মৃত্যুসাল বিখ্যাত লেখা যা আছে। এরপর আসো একটু সামনে যাই। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? এটা কিন্তু পণ্ডিত মশাই, ঠিক আছে? তাকে কিসের সাথে তুলনা করেছিলেন? একটা হচ্ছে কি শিমুল ফুল, আরেকটা কি মাকাল ফল, আরেকটা কি মাকাল ফল। শিমুল ফুল আর হচ্ছে মাকাল ফল, এই দুইটা জিনিসের সাথে কিন্তু তুলনা করা হয়েছিল তাকে, ঠিক আছে? তারপর দেখেন সামনে গিয়ে এখানে যে আসর জমাতে অদ্বিতীয় কে, এখানে কিন্তু গল্পে হরিশ, ঠিক আছে? হরিশ কিন্তু আসর জমাতে খুবই অদ্বিতীয়। সে হচ্ছে এমনভাবে বলতে পারে, সব কিছু এক্সপ্লেন করতে পারে। তোমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড আছে না যারা খুব বেশি ভালো মতো একটা জিনিসকে একদম তিলকে তাল বানায়? সো হরিশ ছিল ওইরকম। ওকে, তারপর দেখেন কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। অপরিচিত গল্পের এই উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো। আচ্ছা, আন্দামান দ্বীপটা হচ্ছে কি আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে ইন্ডিয়ার, হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ার একদম বাইরে, ধরো ইন্ডিয়ার একদম ইয়েতে, তো এরকম আলাদা কোনো রাজ্য না, এটা হচ্ছে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট একটা হচ্ছে স্পেশাল টেরিটরি। সো মামা হচ্ছে একবার কোনো একটা কাজে সেখানে গিয়েছিলেন, সো মামার সাথে ওইটিকে জানেন, ঠিক আছে, কলকাতার বাইরে। সো এখানে হচ্ছে কূপমণ্ডকতা, ঠিক আছে? সে কি তার জগৎটা কি সীমাবদ্ধ। এখানে এমন কেন হয়েছে? কারণ তার জগৎটা কি সীমাবদ্ধ, মানে সে হচ্ছে একটা জায়গায়, মানে কূপের ব্যাঙের মতো সে আছে, ঠিক আছে? সে হচ্ছে বাইরের দুনিয়াকে দেখতে চায় না, সে নিজের দুনিয়াতেই থাকতে চায়। ওকে, তারপর দেখো এখানে অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে, এটা কিন্তু আমরা দেখলাম একটু আগে যে গল্প বলায় পটু, হ্যাঁ, বা কোনো কিছু ভালো মতো এক্সপ্লেইন করতে পারে সেটাকে, সেটা কিন্তু হরিশ, ঠিক আছে? এটা কিন্তু মাঝে মাঝে আসে, হরিশকে নিয়ে এমসিকিউ কিন্তু এবারও আসবে কোনো না কোনো বোর্ডে। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? সেটা কিন্তু বিনু দাদা, ঠিক আছে? সো আশীর্বাদ করতে কে গিয়েছিল? বিনু দাদা। বিনু দাদার ভাষাটা কেমন? একটু আর্ট, ঠিক আছে? সে কি যেটা বেস্ট সে সেটাকে কি বলবে? চলনসই, ঠিক আছে? সো এখানে দেখো আশীর্বাদ করতে গিয়েছিল কি বিনু দাদা, আর কে মানে সুন্দর করে বর্ণনা করতে কি পারে কে? ধরো যে একদম সুন্দর করে বর্ণনা করে কে, সেটা হচ্ছে তোমার হরিশ, ঠিক আছে? এটা একটু গোলায় ফেলবা না। ওকে, মানে তার হচ্ছে সরস রসনার মানে একটা গুণ আছে যে সবকিছুকে সুন্দর করে সে মানে বর্ণনা করতে পারে। তারপর দেখো এখানে তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, এখানে তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? দেখো এখানে কিন্তু মামা, হ্যাঁ, মামা যে অনুপমের যে মামা আছে তিনি কিন্তু কারো কাছে ঠকতে চায় না। তার চরিত্রটা কেমন? সে হচ্ছে কি লোভী, তাই না? সে কিন্তু চরম লোভী। তারপর সে কি স্বার্থান্ধ, ঠিক আছে? স্বার্থের কাছে সে কি অন্ধ। এরকম কিছু জিনিসপত্র তোমার কিওয়ার্ডস এগুলো কিন্তু সৃজনশীল বা বহু নির্বাচনের জন্য লাগবে। ওকে, তারপর দেখো এখানে সামনে গিয়ে শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? দেখো শ্বশুরের সামনে কিন্তু অনুপমের আর কিছু বলার মুখটা নেই, ঠিক আছে? কারণ কি? কারণ তার মামা গহনা পরীক্ষা করেছেন। এখানে কি তার মামার কি একটা মানে ব্যক্তিত্বহীনতা, ঠিক আছে? এখানে কিন্তু তার মামার একটা ব্যক্তিত্বহীনতার পরিচয় পাওয়া যায়। ওকে, ওকে, তারপর আমরা সামনে যাই।
এখানে দেখো অনুপমের মামা সাথে করে শ্যাকরা নিয়ে যাওয়ার কারণ কি? শ্যাকরা মানে কি, যারা হচ্ছে কি গহনা দেখে চিনতে পারবে, ঠিক আছে। So, বিশ্বাসের যে অভাবটা তার মামার, যেখানে ব্যক্তিত্বহীনতা বা একটা বিশ্বাসের অভাব, এই ধরনের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তিনি কি শ্যাকরা নিয়ে গিয়েছিলেন। তারপর দেখেন অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে, সেটা এখানে দেখো যে মানে মামার কোন মনোভাব, মামা আসলে কেমন, মানে কি তিনি কি চাচ্ছেন আসলে। এখানে দেখেন কপটতা, কপটতা আসলে হয় না তো। তারপর দেখেন অপমান, অপমানও কিন্তু হয় না, ঠিক আছে। সো এখানে মামার একটা অবিশ্বাস, হীনমন্যতাও কিন্তু হচ্ছে না এখানে। তার মানে কি মামার যে একটা অবিশ্বাস, হ্যাঁ, তাদের মধ্যে, সেটা কি প্রকাশ পেয়েছে। তারপর দেখো যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এখানে কিন্তু তার একটা আত্মমর্যাদা বোধ বা ব্যক্তিত্ব বোধ এসব কিন্তু প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবু, ঠিক আছে। একটা চরম ব্যক্তিত্ব বোধের একটা প্রকাশ এখানে তিনি করেছেন। আত্মমর্যাদা বোধ বা ব্যক্তিত্ব বোধের একটা প্রকাশ আমরা পেয়েছি এখানে। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই, উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর কি? এখানে দেখো প্রত্যাখ্যান, ঠিক আছে। দেখো ভদ্রতা কিন্তু হয় না এখানে, তাই তো এটা ছিল না, তাই কারণ সে কিন্তু বিয়েটা না পড়িয়েই পাঠিয়ে দিচ্ছে, প্রতিরোধনা, এটা কি প্রত্যাখ্যান, যে আপনাদেরকে রিজেক্ট করে দিলাম, ঠিক আছে। যে মানে আপনারা যারা ভাবেন যে আমার কন্যার গহনা আমি চুরি করতে পারি, তাহলে আমার কন্যা তো আপনাদের বাসায় ভালো থাকবে না, এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তারপর দেখো এখানে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দেখো এখানে দুর্বলতা কিন্তু না, দেখো এখানে কি আমার ইচ্ছা আমার নাই, মানে ইচ্ছা নাই মানে কি সে কিন্তু খুবই স্ট্রং, হ্যাঁ, খুবই শক্তিশালী একটা মনোভাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের অ্যান্সারটাও কিন্তু এরকমই হবে, শক্তিশালী। সো দুর্বলতা কিন্তু এখানে হচ্ছে না, বাদান্যতাও হচ্ছে না, বলিষ্ঠতা এইটাই কিন্তু হয়, হীনমন্যতা কিন্তু কোনোভাবেই হয় না, কারণ তার মধ্যে একটা শক্তিশালী একটা ভাব এসেছে এখানে। তারপর আমরা দেখি আসেন, অপরিচিত গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি, উক্তিতে প্রকাশ পেয়েছে কি? এখানে দেখো যে আগামী সময়ের ইঙ্গিত, এখানে লাইনটা কি যে মানে মেয়ের বিবাহ হইবে না তার শাস্তি, মেইন জিনিসটা হচ্ছে কি মানে যার মেয়ের বিবাহ হওয়ার ভয় নাই তার শাস্তি কি। এখানে দেখো আগামী সময়ের ইঙ্গিতটা আসলে এখানে আসে না, আগামী সময়ের ইঙ্গিত গল্পে এসেছে কখন, যদি এই লাইনটা বলতো যে অপরিচিত গল্পের কল্যাণী কি করেছে, সে কিন্তু তার দেশমাতৃকার সেবায় নিয়োজিত করেছে নিজেকে, সেটা কিন্তু আগামী সময়ের ইঙ্গিত। পরিবর্তিত সমাজ ব্যবস্থা এটাও কিন্তু হয় না, এখানে কিন্তু মেইনলি শম্ভুনাথ বাবুর যে সাহসিকতা, ঠিক আছে, এইটাই কিন্তু মেইনলি এখানে স্থান পেয়েছে। ওনার নির্বিকার তো নাই, কারণ যেহেতু নির্বিকার ছিল না এখানে, ঠিক আছে। সো এটা একটু দেখবা তোমরা। আর তোমাদেরকে আমি একটু আবারও বলি যে অপরিচিতা গল্পে স্পেশালি অপরিচিতা গল্পের, হ্যাঁ, পাঠ পরিচিতিটা স্পেশালি, কারণ এইখানে পাঠ পরিচিতিতে অনেক কিছু দেওয়া আছে একটু ডিফারেন্ট। প্রতি বছর বোর্ড পরীক্ষার পরে এই জিনিসটা না তোমার হচ্ছে একটু ডাউটে পড়ে যায় স্টুডেন্টরা, যে আসলে কি মানে কোনটা প্রকাশ পেয়েছে। পাঠ পরিচিতিতে একদম ডিরেক্ট তুলে দেয়, কিন্তু স্টুডেন্ট ভাবে যে এটাতে অ্যান্সার হয় না, আমি যেটা ভাবতেছি এটা অ্যান্সার, পরে কিন্তু রেজাল্ট দেওয়ার পরে কিন্তু ভুল করে ফেলে, ঠিক আছে। তারপর দেখেন কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল, এটা হচ্ছে দেখো বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া এমন না, বিবাহের দিন ক্ষণ ধার্য হওয়া এটাও কিন্তু না, বিবাহ করতে না পারা কল্যাণীর পণ, বিবাহ যে করবে না, হ্যাঁ, মানে বিবাহ না করার জন্য কল্যাণী যে পণ করেছিল সেটা কি, মানে অনুপমের মনক্ষণ কিন্তু ইয়ে হয়ে গেছে। যেমন ধরো তুমি কাউকে, তোমার কাউকে পছন্দ, ঠিক আছে, তুমি হচ্ছে তোমার একটা ভয় যে ধরো তোমার সাথে তার আর কিছু নাই, সে তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তোমাকে ছেড়ে চলে গিয়ে যদি অন্য কারোর সাথেও না যায়, তাহলে কি একটা মানে ভয় কিন্তু নাই আর, মানে কি তোমার একটা সুযোগ আছে সামনে। সো অনুপম এই জন্য খুশি হয়েছিল যে আমার সাথে না যাক, অন্য কারোর সাথে তো আপাতত যাচ্ছে না, মানে আমি একটা সুযোগ পাবো সামনে। গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ এটাও না, সো এটা মানে কি তার একটা সামনে কি সুযোগ আছে, মানে এইখানে আসলে মেইনলি কি বুঝতেছি আমরা, সামনে কি একটা সুযোগ আছে, হ্যাঁ, এখনো হাল ছাড়া কিছু নেই। ওকে, তারপর এখানে দেখেন যে অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন ধরনের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে, অনুপমের কল্পনায় কিন্তু সে লাল শাড়ি পরেছিল, ঠিক আছে, একদম বইয়ের যে লাইনগুলো লাইন টু লাইন যদি ঠিক মতো পড়ো তুমি তাহলে পারবা। ওকে, তারপর দেখেন এখানে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি, এখানে দেখো অভিমান না, আত্মসম্মান বোধ, হ্যাঁ এটা হয়, অহংকারও না, রাগও না, ঠিক আছে। সো এখানে তাদের যে একটা আত্মসম্মান বোধ ছিল, কেমন ছিল এটা,
কারণ যারা ভাবে যে সে নিজের মেয়ের গয়না বাবাই চুরি করতে পারে, তাদের কাছে তো আসলে মেয়ে বিয়ে দিয়ে চলে না। আর যাই হোক, ওকে। তারপর দেখো এখানে সামনে যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? দেখো, সাজসজ্জা না, মার্জিত সুরুচি না, সৌন্দর্যটা। ওকে, উদাসীনতা তো অবশ্যই না। এখানে দেখো তার সৌন্দর্যটাকে তুলে ধরা হয়েছে। যে গাছে সে ফুটিয়াছে সে গাছে সে একেবারে অতিক্রম করে উঠিয়াছে। এমন যে একটা গাছের মধ্যে একটা ধরো ফুল, হ্যাঁ ধরো এটা একটা গাছ, এই গাছের মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটছে, সো সেই ফুলটাই কি গাছের চেয়ে মানে মানে সুন্দর হয়ে গেছে, মানে এমন এমন লাগতেছে। ঠিক আছে, অনেকবার ছবি আঁকলাম। ওকে, তারপর দেখো সামনে যাই। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। মানে সে এতই সুন্দর যে সে যেখান থেকে এসেছে তার থেকেও সে সুন্দর। ঠিক আছে, সো এটা কে? এটা অবশ্যই কল্যাণী। একদম লাইন এটা মনে রাখতে হবে তোমার। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এখানে অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? এটা কিন্তু 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল সে, এন্ড এটা কিন্তু আমাদের একদম বইয়ের লাইন টু লাইন ইনফরমেশন। ঠিক আছে, এটা তোমার ভালো মতো পড়তে হবে একটু। এরপর দেখো যে গজানন শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সেটা কি? গজ আনন যার, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, তোমরা অ্যাডমিশন টাইমে ইনশাল্লাহ আমার বহুব্রীহি সমাসের ক্লাস পাবা। ঠিক আছে, ওকে। এখানে দেখেন অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? এখানে হচ্ছে দেখো, লোকলজ্জা না, পিতৃআদেশ না, আত্মমর্যাদা হ্যাঁ, অপবাদও কিন্তু হয় না। সো সে কি, তার মধ্যে যে একটা সেলফ রেসপেক্ট, ঠিক আছে, তার মধ্যে যে একটা আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্টের জায়গা ছিল, সে কিন্তু সেই জায়গাটা থেকে বিয়েটা করে নাই শেষ পর্যন্ত। ওকে, এখানে দেখো জরিমা শব্দের অর্থ কি? জরিমা মানে কি? একটু আড়ষ্টতা, মানে ধরো যে একটু আটকে আটকে যাচ্ছে ব্যাপারটা এমন। দেখো, জড়িয়ে থাকা না, চাকচিক্যও হয় না, জং ধরা হয় না, এখানে কি? আড়ষ্টতা। ঠিক আছে, এরপর আসি আমরা একটু সামনের দিকে। এখানে দেখেন কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? মানে হচ্ছে এটাকে আমরা বলি ইংলিশে ক্লাইম্যাক্স, একদম একদম পিক মোমেন্ট। ঠিক আছে, একদম পিক মোমেন্টে কি, তোমার ধরো যে একটা তুমি একটা দেখতেছো, একটা ট্র্যাজেডি দেখতেছো বা একটা কিছু দেখতেছো, মানে একটা স্টোরি দেখতেছো, একদম পিক একটা মোমেন্ট থাকে না যে তোমার দেখলা যে হচ্ছে নায়ক রিজেক্ট হয়ে যাচ্ছে নায়িকার দ্বারা, নায়িকা রিজেক্ট হয়ে যাচ্ছে, নায়ক মারা যাচ্ছে, এরকম একটা মোমেন্ট। এটা ছিল হচ্ছে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদান অসম্মতি, মানে সে হচ্ছে বিয়ে দিবেই না। ঠিক আছে, এটা ছিল একটা পিক মোমেন্ট। ঠিক আছে, তারপর আর সামনে যাই। এখানে অপরিচিত গল্পে কথকের নাম কি? দেখো, এটা কিন্তু অনুপম। ঠিক আছে, এটা কিন্তু থার্ড পার্সন বা নাম পুরুষের জবানিতে কিন্তু ব্যক্ত হয়েছে এই গল্পটা। ঠিক আছে, নাম পুরুষ বা থার্ড পার্সন। ওকে, নাম পুরুষ বা থার্ড পার্সনের জবানিতে, সরি আমি থার্ড পার্সন বলে ফেলছি, এটা হচ্ছে নাম পুরুষটা আসলে তোমার ফার্স্ট পার্সন। ঠিক আছে, মানে প্রথম পুরুষের জবানিতে। ওকে, এটা আসলে নাম পুরুষ না, এটা মানে তোমার হচ্ছে যে প্রথম পুরুষের জবানি। ঠিক আছে, প্রথম পুরুষের একদম অনুপম তো নিজেই গল্পটা নিজেই বলতেছে, তাই না? এরপর দেখো অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত, গ্রন্থি বন্ধন বা ক্লাইম্যাক্স, এটা কোনটা? এটা হচ্ছে দেখো শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের যশোমতি লক্ষণ, এটা কি একদম ক্লাইম্যাক্স ছিল এই গল্পটা। ঠিক আছে, যেমন ধরো বিলাসী গল্পের ক্লাইম্যাক্স কোনটা? সেটা কি? যখন বিলাসী সুইসাইড করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাইম্যাক্স মোমেন্ট। এরপর দেখেন এখানে অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্রের জন্য প্রযোজ্য কোনটি? এখানে দেখো চুল কাটা গোফ পাকা সুপুরুষ, এটা হয়, এটা মিলে। চুপচাপ চুল কাটা ভাষা আট, এটা হয় সুপুরুষ চুপচাপ চুল পাকা, এখানে এটা কিন্তু হয় না। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হবে এই প্রথম 1 আর 2। ওকে, এরপর দেখেন আমার মতো অক্ষম দুনিয়ায় নাই, এই উক্তির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে অনুপমের? এখানে অনুশোচনার চেয়েও তার মধ্যে বেশি ছিল কোনটা? অসহায়ত্ব আর ক্ষোভ, তাই না? তার মধ্যে কেউ মানে অসহায়, সে যে অসহায় আসলে, সে যে তার ফ্যামিলি মামার কাছে যে অসহায়, হ্যাঁ, আর তার যে ক্ষোভটা, সেটা কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাই। ওকে, এরপর দেখেন অনুপমের বিয়ে ভেঙে যাওয়ায় পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিল কিসের জন্য? এখানে হচ্ছে বিবাহের চুক্তি ভঙ্গের জন্য
আর মানহানির দাবিতে, ঠিক আছে, এই দুইটা। আর্থিক ক্ষতি নিয়ে কোনো প্রশ্ন হয় না এখানে, সো এই দুইটাই হবে অ্যান্সার। ওকে, এই প্রশ্নে দেখো যে 7টি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের 7টির বৈসাদৃশ্য কোথায়? এখানে দেখো অপরিচিতা গল্পের কল্যাণী, ঠিক আছে, কল্যাণী কিন্তু আপোষ করেনি কোনো কিছুর কাছে কাছে ঠিক আছে। সো নারীর প্রতি বৈষম্য এখানে হয় না, আপোষহীনতাও হয় না, স্বার্থসিদ্ধিতে হয় না, হয়টা কি আপোষকামিতায়, ঠিক আছে, কারণ একজন আপোষহীন আর একজন কি আপোষকামী। ওকে, সো আসো তারপরে যে আমরা যাই এখানে 7টি সুশিক্ষিত সেম উদ্দীপক, উদ্দীপকের শ্বশুর শাশুড়ি মানসিকতার সাথে অপরিচিত গল্পের কোন উক্তির মিল রয়েছে? সেটা হচ্ছে আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হিট করিয়া আসিবে, এইটার সাথে কিন্তু মিল আছে 7টির সাথে। কীরকম মিল? কল্যাণী কিন্তু এটা করে আসে নাই, কল্যাণী কিন্তু ডিফারেন্ট, বাট 7টি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছে। ওকে, তারপর এখানে দেখেন আদিব ও শাফিক দুই বন্ধু, আদিব অহংকারী নির্জীব পৌরশূন্য, অন্যদিকে শাফিক উচ্ছল রসিক। শাফিক যে কোনো পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়, সে হয়ে ওঠে আলোচনার মধ্যমণি। উদ্দীপকের শাফিককে মানে কার সাথে মিল আছে? দেখো শাফিক কার সাথে মিল আছে? হরিশ। হরিশ কি খুব বেশি আসর জমাইতে পারে না, ভালো আসর জমাতে অদ্বিতীয়, সো এটা হবে অ্যান্সার। তারপরে এখানে দেখো যে সেম উদ্দীপক, কোন কারণে উদ্দীপকের আদি ও অপরিচিত গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ? দেখো অনুপম মিল আছে কেন? অহমিকা না, অনুপমের মধ্যে আসলে অহমিকা নাই, নিস্পৃহতা, এটা কিন্তু হয় মেরুদণ্ডহীনতা, এটা কিন্তু হয়। 2 আর 3টা হলে অ্যান্সারটা মিলবে। তারপর আসো আমরা একটু দেখি এদিকে। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মান বোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মতি জানিয়ে এই বিয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেবের অপরিচিত গল্পে কার সাথে তুলনীয়? এখানে কিন্তু দেখো শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবু কি ডাক্তার ছিলেন এবং তিনি তার মধ্যেও কি আত্মসম্মান বোধ প্রখর, কিন্তু সে কিন্তু মেয়ের ভালোর জন্য বা মেয়ে যাতে সুখে থাকে সেজন্য কিন্তু সে বাধ্য হয়েছিল বা দিতে চেয়েছিল শুরুতে, হ্যাঁ, যৌতুক। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি এখানে সেই উদ্দীপকে শিরিনের সাথে কল্যাণীর মিলটা কোথায়? শিরিনের সাথে কল্যাণীর মিল হচ্ছে দেখো উভয়ে কি শিক্ষিত, উভয়ে কি ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী কিন্তু না, সো এখানে অ্যান্সারটা হবে এইটা, ঠিক আছে। রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হন। এক্ষেত্রে তিনি বরপক্ষ থেকে দাবিকৃত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহাসাড়ম্বরে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। উদ্দীপকের রামসুন্দর বাবুর সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে শম্ভুনাথের সাথে। শম্ভুনাথ কিন্তু ওইভাবে শেষ পর্যন্ত বিয়েটা দেয়নি, ঠিক আছে। তারপর দেখো এখানে সেই উদ্দীপকে ও অপরিচিত গল্পে ফুটে উঠেছে কি? দেখো এখানে কিন্তু কি একটা তোমার কুসংস্কার, এটা কিন্তু আছে অবশ্যই, সে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, এখানে অনেকগুলোর কথা বলা হয়েছে, যৌতুক প্রথাও আছে, বাট প্রতিবাদী চেতনা কিন্তু উদ্দীপকে দেখতে পাচ্ছি না আমরা। গল্পে দেখেছি ঠিক আছে, বাট উদ্দীপকে কিন্তু কোনো প্রতিবাদী চেতনা নাই, সে অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। তারপর এখানে দেখো যে বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে সবুজের বিয়ে ভেঙে যেতে বসলো। পিতার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও সবুজ শেষ পর্যন্ত বিনা যৌতুকে রথিকে বিয়ে করে আনলো। উদ্দীপকের সবুজের বাবার সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল আছে? সেটা হচ্ছে কি মামা, ঠিক আছে, সেটা কে? মামা। তারপর দেখো এখানে বাবার মোটা টাকা সেই উদ্দীপকের সবুজের কোন বৈশিষ্ট্য অপরিচিত গল্পের অনুপমের চরিত্রে থাকলে তার বিয়ে ভাঙতো না? সেটা হচ্ছে ব্যক্তিত্ব বোধ, সেটা কিন্তু অনুপমের মধ্যে একদমই ছিল না, সে কিন্তু যথেষ্ট একটা ব্যক্তিত্বহীন মানুষ ছিল, ঠিক আছে। তারপর দেখো এখানে শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যার সাথে, যৌতুকের দাবি পূরণ না হয় মোতালেব সাহেব ছেলের বিয়ে ভেঙে দিতে চান, বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ, সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়ে অন্যকে বিয়ে করে। সেখানে মোতালেব সাহেবের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল পাবা? অবশ্যই কার সাথে মিল পাবা? এখানে দেখো এখানে আমাদের মোতালেব সাহেব কি ছেলের বিয়ে ভেঙে দিতে চায় কেন? যৌতুকের জন্য। তাহলে কি হবে? অবশ্যই মামা হবে, ঠিক আছে। এখন দেখো পরবর্তী অপশনটাতে
যে শাওনের কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপমের বিয়েটা টিকে যেত। আসলে আমরা একটু দেখি, এটা হচ্ছে কি সাহসিকতা অনুপমের ছিল না, ব্যক্তিত্ব ছিল না, গভীর ভালোবাসা আসলে এখানে ইন্ডিকেট করে নাই। সো অ্যান্সারটা হবে কি ক। তারপর এখানে দেখো, একদল শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মোহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলো। লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বললো। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের সিটে জয়ে বসে থাকে গৃহকর্মী হালিমা। সো এখানে হালিমা কি প্রতিবাদী, ঠিক আছে। সো দেখো এখানে উদ্দীপকের হালিমা অপরিচিত গল্পে কাকে প্রতিনিধিত্ব করে, এটা কিন্তু কল্যাণী। ওকে, তারপর দেখো এখানে আমাদের উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গটা কি। প্রথমত কি প্রতিবাদ এসেছে, তারপর কি শ্রেণী বৈষম্য এসেছে। এখানে কিন্তু ধর্মীয় উৎসব যাত্রা সেটা কিন্তু নাই, ঠিক আছে। ওকে, সো আমাদের অপরিচিত গল্পের এমসিকিউটা শেষ। আশা করি আমাদের প্লে লিস্টে তুমি সবগুলাই খুঁজে পাবা। তুমি হচ্ছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখো আমাদের ক্লাসগুলো করতে চাইলে তুমি কি অন্বেষণ এইরু নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যাবা, সেখানে গিয়ে কি তুমি সার্চ করলেই পেয়ে যাবা, ঠিক আছে। সো আমাদের যারা এইচএসসি তোমার 25 থেকে 26 ব্যাচ আছো, তোমরা যারা ডিইউবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও বা অন্যান্য ভার্সিটিতে, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি বিজয় 2.0। এইটাতে তোমরা এই সুবিধাগুলো পাবা। তোমাদের এখন বলে টাইম ওয়েস্ট না করি, যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আমাদের এই কোর্সটাতে তুমি খুব মানে একটা ভালো সার্ভিস পাবা ইনশাল্লাহ, একটা বেস্ট আউটকাম পাবা ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, পরীক্ষা ভালো মতো দাও। আল্লাহ হাফেজ। এইচএসসি 25, 26, 27 ব্যাচ যারা এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের বোর্ডে আসা সকল এমসিকিউ নিয়ে। স্পেশাল এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দিয়েও ভয় পেও না। হ্যাঁ, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? সো বারবার যেটা বলি আমি প্রত্যেকটা ভিডিও শুরুতে, তোমরা পাঠ পরিচিতি আর হচ্ছে কবি পরিচিতি, এই দুইটা জিনিস খুব ভালো মতো পড়বা, ঠিক আছে। সো এই দুটো জিনিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো এটার অ্যান্সার হবে মন্দির, ঠিক আছে। শরৎচন্দ্র কিন্তু প্রথম এই মন্দির রচনা, এই মন্দির যে লেখাটা গল্পটা এটাকে কিন্তু তিনি রচনা করেছিলেন, প্রথমবার মুদ্রিত হয়েছিল এটা। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কিন্তু 3rd ক্লাসে পড়তো, ঠিক আছে। আমাদের গল্পে কিন্তু বলা হয়েছে যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। সো এটা তোমরা একটু দেখে নিবা। মৃত্যুঞ্জয়ের ক্লাস নিয়ে বেশ কয়েকটা জিনিস আছে যে তার কোন ক্লাসে পড়ার খবর আমরা কখনো শুনি নাই, বা এই টাইপ জিনিসপত্র একটু দেখে নিবা। দেখো, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মেইনলি আসলে কি ছিল দুর্নামটা, ঠিক আছে। সেই দুর্নামটাকে এখানে একটু আইরনি করে সুনাম বলেছে। ওকে, সো এখানে দেখো, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? এই বস্তুটি কিন্তু হচ্ছে কি বিলাসীর প্রেম, ঠিক আছে। এটা কি বিলাসীর প্রেম। ওকে, তারপর আসো আমরা দেখি মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মহত্ব আসলে ব্যঙ্গার্থে, ঠিক আছে। প্রশংসার্থেও না, ক্ষোভার্থেও না, নিন্দার্থেও না। দেখো এখানে যে বলছে না মহত্বের কাহিনী, এটা আসলে কি মানে আইরনি করে ব্যঙ্গার্থে ওকে এই কথাটা বলেছিল। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? বলা হয়েছে আসলে ইংরেজদের কথা, যে মানে বাঙালিরা তো খুব ভালো, বাঙালিরা তো আসলে কিছুই করে না, যত দোষ নন্দ ঘোষ, মানে ইংরেজদের সব দোষ, ঠিক আছে। তাদেরকে গালিগালাজ করলেই দেশটাকে একদম উদ্ধার হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? এটা কি স্রষ্টার নির্দেশ, ঠিক আছে। এটা কি হাইকোর্টও না, জজ কোর্টও না, খুড়ারও না, এটা কি স্রষ্টার নির্দেশে। ওকে, যখন হচ্ছে তোমার মারা গেল মৃত্যুঞ্জয় যখন মারা গেল, সেটা কি ধর্ম একদম দফারফা হলো কার আদেশে? সেটা কিন্তু একদম উপরের আদালতের আদেশেই কিন্তু শেষ পর্যন্ত কি তার খুড়া জমি সব পেয়ে গেল। তারপর দেখো এখানে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী কথা কেন বলেছিল? এটা বলছিল যে শিয়াল কুকুরে খেয়ে যেতে পারে, রোগা মানুষটা সারা রাত খেতে পারবে না, মৃত্যুঞ্জয়ের মরার কথা বলেনি, জাস্ট এই দুটো জিনিস কিন্তু মিন করেছিল। ওকে, তারপর দেখেন এখানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত।
উদ্দীপকের শোভনের মতো বিলাসী গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার? সেটাকে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কিন্তু গ্রামের সবাইকে বিভিন্ন ক্রাইমে হেল্প করেছে, বিভিন্ন ভাবে কাজ করেছে, কিন্তু যখন সে একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করলো তখন কিন্তু সবাই তাকে কি মানে এক ঘরে করে দিল, তার সাথে কেউ মিশবে না, এটা ওটা করবে না। দেখো উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিকটা লক্ষণীয় হয়েছে? এটা কি বর্ণপ্রথা, ঠিক আছে, যে কাস্ট সিস্টেম, যেটা কাস্ট সিস্টেম, এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এখানে সামনে যাই যদি আমরা সরি, এখানে দেখো যে শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা, সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমরা হোটেলে রাখি না। ঠিক আছে, মানে দেখো এখানে কিন্তু একটা জাত প্রথা নিয়ে কথা উঠেছে। প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল আছে? সেটা কি বিলাসী। ঠিক আছে, সো এরপর দেখেন এখানে সেই উদ্দীপকে প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পে যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ সেটা কি সংকীর্ণতা, এটা তো আছে। ব্রাহ্মণ্যবাদ, এটাও আছে। অস্পৃশ্যতা, ঠিক আছে, এটাও কিন্তু আছে। অস্পৃশ্যতা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। সো এখানে অ্যান্সারটা কি এই তিনটাই হবে। তারপর দেখেন ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাদের রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। এখানে উদ্দীপকের বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে সমীরের মিল আছে? অবশ্যই মৃত্যুঞ্জয়ের সাথে। তাকেও কিন্তু বিয়ে দিতে চায় না প্রথমে, ঠিক আছে, বিলাসীর সাথে, কিন্তু সে কিন্তু বিয়ে করে পরে সুখে ছিল। তারপর দেখেন ব্রাহ্মণের সেম উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত সেটি হলো কি? সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য। ঠিক আছে, যে কাস্ট সিস্টেমটা, এটাই কিন্তু এখানে নিহিত আছে। তারপর দেখেন এখানে মরণ ঋতু মম শ্যাম সমান, এখানে কোন চরিত্রের সাথে মিল আছে? ঠিক আছে, এখানে কিন্তু বিলাসীর সাথে মিল আছে। দেখো মানে বিলাসী কিন্তু শেষ পর্যন্ত সুইসাইড করেছিল, ঠিক আছে। সো এখানে তুমি দেখবা যে সে তার মৃত্যুঞ্জয়ের প্রতি তার ভালোবাসা যেটা, হ্যাঁ, সেটা কিন্তু সে মানে মৃত্যুর মধ্যে প্রকাশ পেয়েছে। উক্ত চরিত্রের মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কি? সেটা হচ্ছে কি প্রেম। তার যে প্রেম বলো বা ভালোবাসা বলো, সেটাই কিন্তু এখানে প্রধান হয়ে আছে। তোমরা যারা ভার্সিটি ক্ষয় মিনিট ভর্তি পরীক্ষা দিবা, যারা এইচএসসি 25-26 ব্যাচে আছো, তোমরা যারা হচ্ছে বি মিনিট পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের চমৎকার একটা কোর্স আছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা এখান থেকে ডিটেলস দেখে নিবা, হ্যাঁ, তোমরা চমৎকার একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ। যারা বিস্তারিত দেখতে চাও তোমরা আমাদেরকে নক দিও। ওকে, সবাই ভালো থাকো, অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। এইচএসসি 25-26-27 ব্যাচ, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের মাসি পিসি গল্পের বোর্ডে আসা সকল এমসিকিউ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো এখানে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? সো এটা আমাদের কি কবি পরিচিতি থেকে এসেছে, এটা হবে 1908 সালে। তোমাদেরকে আমি বারবার বলেছি যে কবি পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নামটা কি? তার পিতা থেকে আসলে কি নাম দিয়েছিল? এটাও কিন্তু কবি পরিচিতি থেকে এসেছে। এটা কি হবে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউটিকে, বউটি কিন্তু আহ্লাদিত ছিল, ঠিক আছে, মাসি পিসির মাঝে সে যখন আসছিল ইয়েতে তোমার শালতিতে করে, সে কিন্তু সেখানে বসেছিল গুটিসুটি হয়ে। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? এটা কি নেশা করা, ঠিক আছে। যখন হচ্ছে কৈলাস বলতেছে যোগুর নামে, যখন সে কৈলাস বলতেছে যে হ্যাঁ যোগু তো এখন আবার আহ্লাদিকে নিতে যাচ্ছে, সো এখন সে এসব ছেড়ে দিয়েছে। মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে চারিত্রিক পরিবর্তন, ঠিক আছে। যোগু কি এখানে বলতেছে কৈলাস যে তার চরিত্রটা পরিবর্তন হয়েছে, আর আগের মতো নেই। এরপর দেখো এখানে বজ্জাত হোক খুনি হোক জামাই তো, মাসি পিসি গল্পের পিসির এই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? এটা কি সামাজিকতা আর দায়িত্ববোধ। এখানে দেখো তোমার কিন্তু অন্য অনেক কিছুই মানে মাথায় আসতে পারে, সৌজন্য আত্মীয়তা, তো মেইনলি এই সামাজিকতা, সামাজিক যে দিকটা, যে যত যাই হোক সে তো আসলে জামাই, আমাদের মেয়ের জামাই, ঠিক আছে। সো এখানে কিন্তু এটা কিন্তু খুবই ডাউট হয় সবাই, এটা কিন্তু অনেক ভুল হয় অনেকের। ওকে,
তারপর দেখো আমরা এখানে মাসিপিসি গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে, এটা হচ্ছে রহমানের, ঠিক আছে। বড়ুর রহমান যে আছে, হ্যাঁ, তার মেয়েটা যখন মাসিপিসি কৈলাস কথা বলছিল, বড়ুর রহমান কিন্তু তাদের সাথেই ছিল, তখন বড়ুর রহমানের কিন্তু তার মেয়ের কথাটা মনে পড়ে। দেখো এখানে মাসিপিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, এই বাক্যটাতে কি প্রকাশ পেয়েছে, এটা কিন্তু প্রধানুগত্য হবে, ঠিক আছে। এখানে জামাই প্রীতি মনে হইতে পারে তোমার, জামাই ভিত্তি না, কুসংস্কার না মনে হতে পারে, বাট এই যে প্রধানুগত্য, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে আসে, অনেক বোর্ডে এসেছে এর আগে। তারপর এখানে আহলাদী ও বুরুর রহমানের কন্যা তারা দুজনেই কি, তারা দুজনে কিন্তু দেখো সুন্দরী, এটা কিন্তু বলা হয় নাই, শিক্ষিতা এটা বলা হয় না, অশিক্ষিত বলা হয় নাই। তারা দুজনে কি নির্যাতিতা, একজন কি নির্যাতনের শিকার হয়ে তার জামাই বাড়িতে মৃত্যুবরণ করেছে, আরেকজন কি সে জামাই বাড়ি থেকে চলে এসেছে। আচ্ছা, তারপর দেখো কলেরায় আহলাদীর পরিবারের কতজন সদস্যকে হারিয়েছিল, কলেরায় কিন্তু আহলাদী তার পরিবারের মোটামুটি 3 জন সদস্যকে হারিয়েছিল, ঠিক আছে। এই যে কোন রোগে, তারপর হচ্ছে কতজনকে হারিয়েছিল, আহলাদী তার বাবাকে গিয়ে হারিয়েছিল, এটা কিন্তু আসে মাঝে মাঝে এমসিকিউ। দেখো এখানে আহলাদী তার পরিবারের 3 জন সদস্যকে কোন অসুখে হারিয়েছে, এই যে কলেরাতে, ঠিক আছে। তারপর দেখো যদি পরবর্তী প্রশ্নে আমরা যাই, আহলাদীকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, সেটা হচ্ছে কি মামলা করে। কৈলাস কিন্তু জানায়, ঠিক আছে, মাসিপিসির কাছে যে তোমরা তার স্ত্রীকে কিন্তু রাখতে পারবে না বেশি দিন, মামলা করলে কিন্তু ধরা খেয়ে যাবে, ওকে। সো আগে আগে পাঠিয়ে দাও, এটা বলে। জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসিপিসির কি সাহসিকতা আর বুদ্ধিমত্তাটা, ঠিক আছে। দেখো এখানে সাহসিকতা আর বাগাড়ম্বরতা এটা কিন্তু আসলে হয় না, সো এটা কাটা। আইন সচেতনতা এটাও কিন্তু আসলে হয় না এইভাবে, এটাও হয় না। আইন সচেতনতা প্লাস বুদ্ধিমত্তাও কিন্তু হয় না। সো মেইনলি কি সাহসিকতা আর বুদ্ধিমত্তা, এই দুটো জিনিসই কিন্তু প্রকাশ পেয়েছে, এগুলো একটু দেখবা। তারপর এখানে মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত, এটা কি কলেরা। কলেরাতে কি আহলাদী তার 3 সদস্যকে হারিয়েছে পরিবারের, ওকে। তারপর দেখো মাসিপিসি গল্পে আহলাদীর বাবা কি অসুখে মারা গিয়েছিল, সেটা কি কলেরা। সো এই কলেরা নিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসছে লাস্ট কিছু বছরে। মাসি ও পিসি কেন কাছারি যেতে রাজি হয় না, কাছারি বাড়ি যেতে কেন রাজি হয় না, আহলাদীর নিরাপত্তাজনিত কারণে। দেখো যেতে ইচ্ছে করছিল না তাই বলে এটা কিন্তু হয় না, বাড়িতে চুরি হওয়ার ভয়ে এটাও না, নির্যাতনের শিকার হওয়ার ভয়ে এটাও না। মেইনলি কি তারা যদি বের হইতো তাহলে কিন্তু আহলাদীর একটা তোমার নিরাপত্তা, সেই ব্যাপারটা কিন্তু থাকতো না। কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব, এখানে কি বোঝানো হয়েছে, যদি এগিয়ে আসো তবে মারা পড়বে, এটা কিন্তু হয়। অবশ্যই 2-1টাকে কাটবো এটা না, 2-1টাকে না মেরে শান্তি নেই, এগিয়ে না এলে গলা কাটবো। সো যদি এগিয়ে আসো তবে মারা পড়বে, এরকম মাসিপিসি থ্রেট দিয়েছে যে তোমরা যদি কেউ এগিয়ে আসো তোমরা কিন্তু মারা পড়বে। মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, এটা ছিল পূর্বাশা পত্রিকা, ঠিক আছে। প্রথমবার প্রকাশিত হয়েছিল কোন পত্রিকাতে, পূর্বাশা পত্রিকাতে। মাসিপিসির কাঁথা কম্বল ভিজিয়ে রাখে কেন, দেখো যুদ্ধের আয়োজন হিসেবে, হ্যাঁ এটাই কিন্তু হয় অ্যাকচুয়ালি। মাসিপিসি কিন্তু আসলে যুদ্ধের আয়োজন হিসেবেই কাঁথা কম্বল সব ভিজিয়ে রাখে, ঠিক আছে। জমিদারদের দেওয়া আগুন নিভাতে, এটা আসলে মিন করে নেই, অনেকদিন অপরিচ্ছন্ন ছিল বলে এটাও না, পেয়াদাদের জাপটে ধরতে এটাও না, ওকে। তারপর আসো আমরা সামনে যাই। এখানে দেখো যে শালটি কি কাঠের তৈরি, মানে শালটিটা কি কাঠের তৈরি, এই প্রশ্নটা কিন্তু এসেছে শব্দার্থ থেকে। তোমাদেরকে আমি বারবার বলি যে শব্দার্থ বলো, পাঠ পরিচিতি বলো, কবি পরিচিতি বলো, এগুলো কিন্তু পড়বো ভালো মতো, ঠিকই। তাল বা শাল গাছের, ঠিক আছে, তাল বা শাল গাছের কাঠ দিয়ে কিন্তু এই শালটিটা তৈরি হয়েছে। আচ্ছা, তারপর দেখো মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে, এটা হচ্ছে পরিস্থিতি নামক গ্রন্থে। এটা কোন গ্রন্থে, পরিস্থিতি নামক গ্রন্থে। মাসিপিসি গল্পে শেষ পর্যন্ত ঐজ্জ্বল্য লাভ করেছে কে, এটা হচ্ছে মাসিপিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ, ঠিক আছে। এটা কি মাসিপিসির বুদ্ধিদীপ্ত যে প্রতিরোধটা, এইটা কারণ আহলাদী জীবন সংগ্রামটা কিন্তু এভাবে ফুটে ওঠে নাই, মাসিপিসির মধ্যকার ঐক্যটাও ফুটে ওঠে নাই, আহলাদীর প্রতি যোগ্য যে আকর্ষণটা সেটাও কিন্তু ওইভাবে ফুটে ওঠে নাই। এরপর দেখো এখানে আহলাদীকে রক্ষার জন্য মাসিপিসির প্রচেষ্টায় তাদের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো দায়বদ্ধতা থেকে মুক্তি, এটা কিন্তু না। সংগ্রামশীলতা, হ্যাঁ এটাই হয়। মানবিকতাও না, অস্তিত্ব রক্ষাও না। সো আমাদেরকে দেখো কি প্রকাশ পায়, সংগ্রামশীলতা। কারণ মাসিপিসি যে একটা প্রচেষ্টা করছে, তারা নিজেরা কি
পরিশ্রম করে খেটে খাচ্ছে, প্লাস তার আহ্লাদিকেও বাঁচাচ্ছে, ঠিক আছে, তাকেও কি মানে খাইয়ে পরিয়ে বাঁচাচ্ছে। সো এটা। এরপর দেখো মাসি পিসি গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি? এখানে দেখো দুজনে বিধবা, এটা কিন্তু আসলে কারণ ছিল না। আহ্লাদিকে দেখাশোনা করা এইটা একটা রিজন ছিল, আর নিজেদের বেঁচে থাকার সংগ্রাম। সো আমাদের অ্যান্সার হবে এই দুইটা। তারপর দেখো এখানে যে শক্তির দ্বারা মাসি পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল তা হচ্ছে কি? দেখো সাহস। সাহস তাদের মধ্যে আছে, ঐক্য আছে, গায়ের জোরটা কিন্তু এখানে হয় না। সো অ্যান্সার হবে কি এইটা। কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবার স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। উদ্দীপক ও মাসি পিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক কোনটা? এখানে কিন্তু পুরুষের আধিপত্যবাদ, এটা কিন্তু আসলে ওইভাবে দেখায় না। নারী অসহায়ত্ব না, উগ্রতাও না, নারী নির্যাতন, ঠিক আছে, এটা কিন্তু একদম মেইন এখানে। এরপর দেখো যে সেই উদ্দীপকের তাহের মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তাহেরের সাথে আসলে কার মিল আছে? এটা কিন্তু অবশ্যই কি কানাই হবে না, গোকুলও না, কৈলেশও না, যোগু। হ্যাঁ, যোগু কিন্তু তার ওয়াইফকে অত্যাচার করে, সো তার সাথে এখানে মিল পাওয়া যাবে। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে। উদ্দীপকের আবুলের সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের মিল আছে? এটা কি হবে? অবশ্যই যোগুর সাথে মিল আছে, ঠিক আছে। জহির রায়হানের সেই উদ্দীপক, এখানে মাসি পিসি গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়? এটা কি স্ত্রীর প্রতি নির্যাতনে, নিষ্ঠুর আচরণেও না, কর্তৃত্ব পরায়ণতায় না, স্ত্রীর প্রতি অবজ্ঞাও না, ঠিক আছে, এটা কি নির্যাতন। মেইনলি কি আমরা নির্যাতনকে তুলে ধরেছি এখানে। আচ্ছা, হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছাটা ধরলো আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি মেরে বসিয়ে দিল তলপেটে। মাগো বলে পেটটা চেপে ধরে মাটিতে বসে পড়লো হালিমা। উদ্দীপকে আবুলের সঙ্গে মাসি পিসি গল্পের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে যোগু, ঠিক আছে। যোগু কিন্তু তার স্ত্রীকে অত্যাচার করে। তারপর দেখো উদ্দীপকের মাসি পিসি গল্পের সঙ্গে যে দিকটি সঙ্গতিপূর্ণ সেটা কি? নারীর সংগ্রামী মনোভাব না, সমাজে লিঙ্গ বৈষম্যও না, শাশ্বত মাতৃত্বের মহিমাও না, এটা কি নারীর নির্যাতিত রূপ। এটা স্বামী পরিত্যক্তা হতদরিদ্র জয়গুণ সূর্য দীঘল বাড়িতে একা বসবাস করে। উদ্দীপকের জয়গুণ মাসি পিসির গল্পের কার প্রতিনিধিত্ব করছে? সেটা কি মাসি পিসি, ঠিক আছে। মাসি পিসিও কিন্তু তারা একা বসবাস করছে, ঠিক আছে। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার এবং সমাজসেবার কাজে ব্যস্ত রাখেন। এখানে মাসি পিসি গল্পের মাসি পিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কিসের মিল আছে? অন্যের প্রতিবাদ না, সমাজসেবায় না, সামাজিক নিপীড়নেও না। অ্যান্সারটা কি হবে? স্বাধীন পেশা নির্বাচনে। মাসি পিসিও কিন্তু নিজের মতো করে সবকিছু করেছে। বাংলাদেশের অনেক পরিবার যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতন করে। এমনই নির্যাতনের শিকার মমতা। মমতা তার স্বামী ও স্বামীর পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বামীর পরিবারের লোকজন তো দূরের কথা, তার স্বামী কিছু বুঝতে চায় না। তাই মমতা বাধ্য হয়ে স্বামী সংসার ত্যাগ করে সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি গ্রহণ করে। উদ্দীপকের মমতা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে এখানে? দেখো অবশ্যই আহ্লাদি। সে কি? সেও স্বামীর পরিবারটা কি ত্যাগ করে চলে এসেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে বাংলাদেশের হ্যাঁ এটা সেম উদ্দীপক প্রতিনিধিত্বের কারণ কি, মানে আহ্লাদির সাথে মমতার মিলটা কোথায় আসলে? দেখো এখানে প্রতিবাদী মানসিকতা, এটা কিন্তু আসলে আমরা ওইভাবে দেখতে পাই না। আমরা আহ্লাদের মধ্যে কিন্তু প্রতিবাদী কোনো মানসিকতা খুঁজে পাই নাই। পেশাগত জীবন, হ্যাঁ, বৈবাহিক অবস্থা, হ্যাঁ। সো আমাদের এই দুইটা কিন্তু হয়, ঠিক আছে, আর খুব বেশি মিলে না বাকি দিকগুলা। এরপর দেখো যে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। উদ্দীপকের রাজার সাথে মাসি পিসি গল্পের সাদৃশ্য কোথায়? এটা গোকুল, ঠিক আছে। গোকুল কি তার পেয়াদা পাঠায়, তারা কি তাদের জমিটাকে মানে অধিগ্রহণ করতে চায়, ঠিক আছে। এটা কি 2 বিঘা জমি যে ইয়াটা আছে, কবিতাটা আছে, সেটার সাথে মিল আছে। তারপর দেখো
উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? এটা কি দুর্বলের প্রতি উৎপীড়ন? এটা না। অসহায়ের আক্ষেপ না। নীরব প্রতিবাদও না। এটা কি আধিপত্যবাদ? এই যে আধিপত্যবাদটা, এটা কিন্তু 2 বিঘা জমি কবিতাতেও প্লাস এইখানেও আমাদের যে গল্পটা আছে এখানেও প্রকাশ পেয়েছে। মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজে নবম শ্রেণীর ছাত্রী লায়লা এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লায়লাকে সঙ্গে নিয়ে স্কুলে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না। উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে? এটা হচ্ছে গোকুল। ঠিক আছে, গোকুল কিন্তু আহ্লাদের দিকে খারাপ নজর দেয়। ঠিক আছে, তারপর দেখো উদ্দীপকের মূল ভাবটি মাসিপিসি গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? দায়িত্ববোধ, বন্ধুত্ব, এটা হয় কিন্তু খুব বেশি না, ন্যায় বন্ধুত্ব না। সামাজিকতা ও দায়িত্ববোধ না, ঐক্য ও সাহস, এটা কিন্তু সবাই মিলে একসাথে আসছে এন্ড তারা কি সাহস দেখাচ্ছে। ঠিক আছে, তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারী লোভী জয়নলে কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর, কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা, তিনি দৃঢ়বত্তাই মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইজি রাবেয়াকে। এখানে সলিমা মাসিপিসি গল্পে কাকে প্রতিনিধিত্ব করতেছে? মাসিপিসি। খুবই ইজি প্রশ্ন এগুলো। দেখো উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটি প্রতিফলন ঘটেছে? সেটা হচ্ছে কি, সেটা হবে নারীর সহনশীলতা, পুরুষের লালসা, পণপ্রথা, জীবন সংগ্রাম। এখানে দেখো যে মাসিপিসি গল্পের কোন দিকটি এখানে আসতেছে। এখানে দেখো নারীর যে সহনশীলতা সেটা কিন্তু নাই, পণপ্রথাও নাই, জীবন সংগ্রামও নাই। পুরুষের যে লালসার দিকটা সেটাই কিন্তু 2 জায়গায় কিন্তু কমন তুমি দেখতে পারবা। ঠিক আছে, সো এখানে দেখো আমাদের যারা এইচএসসি 25-26 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ইউনিট কোর্স আছে। আমাদের ক্লাসগুলো যদি তোমার মনে হয় ভালো লাগছে তাহলে কিন্তু তুমি আমাদের ভার্সিটি বিজয় যে কোর্সটা আছে সেখানে ভর্তি হতে পারো। এটা কিন্তু মানবিক ক্লাস বিভাগ পরিবর্তনে সকল ভার্সিটির জন্য আমরা ডেডিকেটেড ক্লাস নিব ইনশাল্লাহ। সো বিস্তারিত জানতে তোমরা আমাদের এখানে পাবা, প্লাস আমাদের ওয়েবসাইট বলো বা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেও কিন্তু ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, পরীক্ষা ভালো মতো দাও। আল্লাহ হাফেজ। এইচএসসি 25, 26, 27 তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব মানব কল্যাণ যে প্রবন্ধটা আছে আবুল ফজলের, সেই প্রবন্ধ থেকে কতগুলো বোর্ডে যে এমসিকিউ এসেছে সেগুলো থেকে এই বছর কি আসতে পারে। ঠিক আছে, সো মানব কল্যাণ এই যে প্রবন্ধটা আছে এটা নিয়ে যদি তোমার ধারণা কম থাকে তুমি হচ্ছে অন্বেষণ এই ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে হচ্ছে আমাদের ক্লাস আছে। ঠিক আছে, ক্লাসটা দেখবো ভালো মতো, সার্চ করলেই হবে ইউটিউবে গিয়ে। একটা জিনিস তোমাকে একটু বুঝিয়ে দেয়, তুমি যে ক্লাসটাই করতে চাও বাংলা বা ইংলিশের, তুমি জাস্ট ধরো মানব কল্যাণ ক্লাস করবা, এখানে গিয়ে সার্চ দিবা যে মানব কল্যাণ অন্বেষণ এডু, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিলে ইনশাল্লাহ এসে যাবে। ক্লাসটা করে ফেলো, তারপর এমসিকিউ ক্লাসটা করলে তোমার জন্য আর ইজি হবে, স্পেশালি যারা এইচএসসি 26, 27 আছো তাদের জন্য এটা। আর 25 ব্যাচ যারা যে ভিডিওটা দেখছো তারা দেখে ফেলো তাড়াতাড়ি করে। আচ্ছা, তো দেখো প্রথমত যে আছে আমাদের যে প্রশ্নটা, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? তিনি ছিলেন বুদ্ধির মুক্ত আন্দোলনের সাথে যুক্ত। ঠিক আছে, তিনি ছিলেন বুদ্ধির মুক্ত আন্দোলনের সাথে যুক্ত, এই আন্দোলনটার সাথে। সো আমি তোমাদেরকে বারবার বলি যে বাংলা এমসিকিউ ভালো করার জন্য তোমার পাঠ পরিচিতি, কবি পরিচিতি আর শব্দার্থ, এই জিনিসগুলো না খুব ভালো মতো পড়তে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই বাকি থাকে কি? আসলে কিছু বাকি থাকে না। পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এই দুটি স্পেশালি তোমার এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কি শব্দার্থ। ওকে, সো শব্দার্থটা স্পেশালি কাজে লাগে তোমার ক আর খ নাম্বারে সৃজনশীলের। ওকে, ক আর খ এর জন্য এটা একটু ভালো মতো পড়বা। সো এই তো, তারপর আসলে আমরা সামনে যাই। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্ম নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? সেটাই হচ্ছে মুক্ত বিচার বুদ্ধির মাধ্যমে। এই যে মুক্ত বিচার বুদ্ধি, হ্যাঁ, এই যে রেশনালিটি, এই রেশনালিটি নিয়ে কিন্তু কথা বলেছেন আবুল ফজল খুব ভালো মতো। ঠিক আছে, রেশনালিটি। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে আমরা দেখব নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? সেটা কিন্তু রাঙা প্রভাত। ঠিক আছে, এই যে রাঙা প্রভাত এটা কিন্তু আবুল ফজল রচিত একটা উপন্যাস। অ্যান্ড বারবার যেটা বললাম যে কবি পরিচিতিটা ভালো মতো পড়বা। এমসিকিউতে আমরা দেখি এইচএসসিতে তোমার মোটামুটি অনেক প্রশ্ন আসে এই কবি পরিচিতি আর পাঠ পরিচিতি থেকে। ওকে,
তারপর আসেন, এখানে আছে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এই নির্দেশ কারা দিয়েছেন? এটা দিয়েছেন ধর্ম প্রবর্তকেরা। হ্যাঁ, যারা হচ্ছে তোমার ধর্মকে প্রচার করেছে, ধর্ম প্রবর্তক বা প্রচারকেরা আর কি। এটা একদম সরাসরি লাইন এসেছে। তারপর দেখো এখানে, শিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সেটা হচ্ছে সর্ব অবয়বে। যারা শিক্ষা গ্রহণ করছে তাদের এভরিহোয়ার, ঠিক আছে, তাদের সব জায়গায়, ঠিক আছে, তাদের সব জায়গায় একটা দীনতা প্রকাশ হচ্ছে। কেন? তারা শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে কি বেশি শিক্ষিত ভাবতেছে। তারা কি ভাবে যে বাকি সবাই ভুল। সো তাদের সর্ব অবয়বে কিন্তু একটা দীনতাটা প্রকাশ হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে, প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? সেটা হচ্ছে 1972 সালে, একদম মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে, রচনা করে। তারপর দেখেন এখানে, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? এখানে দেখো অপশন, মানব অস্তিত্ব না, এটা বলেননি, শুভবোধ না, অধিকারবোধ না, মানব মর্যাদা। মানব মর্যাদাটা কিন্তু এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কি ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, তারপর দেখেন, আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? এটাও কিন্তু আমাদের কবি পরিচিতিতে, হ্যাঁ, কবি পরিচিতিতে কিন্তু খুব ভালো মতোই দেওয়া আছে যে চৌচি হচ্ছে কি একটা উপন্যাস, ঠিক আছে। চৌচির কি একটা উপন্যাস, এটা অ্যান্সারটা কি হবে? উপন্যাস। ওকে। তারপর দেখেন, নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? এটাও কিন্তু বলেছেন যে আমাদের মধ্যে যে বিচ্ছিন্ন মানব চেতনা, ঠিক আছে, বিচ্ছিন্ন মানব চেতনা জিনিসটা কি? যে আমরা মানুষের ভালো চাচ্ছি, আমরা মানুষের ভালো করতে চাই, কিন্তু সেটা কি মানে সামগ্রিক অর্থে, হ্যাঁ, এই ভালোটা আমরা চাচ্ছি না। আমরা কি তার মধ্যে ছোটখাটো হেল্প করতে চাই, যে আমি তাকে হচ্ছে একবেলা খাবার দিলাম, একটা খাবার দিলাম একজনকে, মানে ধরো যে একটা খাবার দিলাম, 10 জন একসাথে ছবি তুললাম, ঠিক আছে। এই যে আমাদের বিচ্ছিন্ন মানব চেতনা, এটাকেই কবি মানে ট্রল করেছেন বলতে পারো। তারপর দেখো, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষের কথা ভুলে যায় কেন? কারণ পরলোকের চিন্তায়, ঠিক আছে। মানুষ হচ্ছে কি, দেখো এখানে, তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে কি সামাজিক পরিণতি। তোমার একটা জিনিস দেখো, তুমি সবকিছু যে করতেছো, এটা কি তোমার হচ্ছে দুইটা জগৎ, তোমার কিন্তু দুই জগতেরই একটা ফলাফল পাবা এটার, ঠিক আছে। শুধু এমন না যে তুমি পরকালে ফলাফল পাবা, তোমার একটা কাজে কিন্তু এই কালেও একটা বলা মানে ইয়ে থাকে, ঠিক আছে। সো এখানে মানুষ যখন পরলোকের চিন্তায় বেশি মগ্ন থাকে, তখন তারা কি করে সামাজিক পরিণতির কথাটা ভুলে যায়, ঠিক আছে। সো কিসের চিন্তায়? এই পরলোকের চিন্তায় মানুষ কিন্তু তার সামাজিক ব্যাপারগুলোকে ভুলে যায়। এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে দেখো এখানে, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো, এখানে অপশনগুলো আমরা একটু দেখি। মহৎ চিন্তা ভাবনারই ফসল, ভিক্ষুককে ভিক্ষা প্রদান, গভীর মূল্যবোধের উৎসারণ। এখানে দেখো, এটা কিন্তু হয় যে মহৎ চিন্তা ভাবনার ফসল, এটা কিন্তু হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা প্রদান, এটা কিন্তু একদম বাদ, এটা কিন্তু একদম শুরুতেই বাদ। গভীর মূল্যবোধের উৎসারণ। সো 1 আর 3। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? এটা এখানে দেখো, মর্যাদাবোধ, হ্যাঁ। প্রচুর ধন সম্পদ, না। মানবিক চেতনার বিকাশ, হ্যাঁ। সো 1 আর 3 এইটাও। তারপর আসেন, সামনে মুভ করি একটু। এখানে মানব কল্যাণ হচ্ছে দান খয়রাত করা, না, একদমই না, এটা শুরুতেই বাদ। এটা বাদ হলে কি 2 আর 3। মানব স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। সো এখানে কি হবে? 2 আর 3। সো আমাদের ক্লাসটা শেষ। সত্যি বলতে মানব কল্যাণ থেকে রিসেন্ট ইয়ার্সে কম প্রশ্ন এসেছে, হ্যাঁ। সো আর এটা অ্যাড করা হয়েছিল পরে, আর লাস্ট কয়েক বছর তো জানোই যে আসলে অটো পাস, এই পাস, ওই পাস, ছোট সিলেবাস। সো এর মধ্যে দেখো, আমাদের যারা এইচএসসিতে পরীক্ষা, এইচএসসির পর যারা ইউনিট পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি বিজয়। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট সহ সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের একটা সুন্দর একটা প্রিপারেশন নিয়ে দিব। আমাদের ক্লাস যদি ভালো লাগে, তোমরা নিজেরা ডিটেলস খুঁজে বের করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, যে দিয়ে দিলাম। আর তোমরা যদি ফোনে কথা বলতে চাও, এখানে নাম্বারটাও দেওয়া আছে, একটু কল দিয়ে নিও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, এইচএসসি 25, 26, 27 ব্যাচ। তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি।
আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমার পথ প্রবন্ধের এইচএসসি পরীক্ষায় আসা সকল এমসিকিউ নিয়ে, ঠিক আছে। সো দেখো, আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সাথে তুলনা করেছেন? তিনি কিন্তু বলেছেন যে আমি অভিশাপ রথের সারথি, ঠিক আছে। তিনি যখন স্পষ্ট কথা নিয়ে কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন তিনি অভিশাপ রথের সারথি, একদম বইয়ের ডিরেক্ট লাইন। তারপর দেখো যে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন? তিনি কিন্তু দেখো রাজার ভয়ে কিন্তু ভীত নন, ভূতের কথা বলে নাই, সমাজের কথা বলে নাই, সূত্র কথা বলে নাই, সে কিন্তু রাজভয় লোক ভয় তার কাছে কিছুই না, ঠিক আছে, রাজভয় বলেছেন। কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন? কাজী নজরুল ইসলাম কিন্তু সর্বদা তার সত্যকে কুর্নিশ করেছেন, নমস্কার জানিয়েছেন, ঠিক আছে, আর কোনো কিছুকে না। ওকে, তারপর দেখেন সামনে গিয়ে আমরা একটু যাই। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটা? এটা কিন্তু রুদ্রমঙ্গল, ঠিক আছে, এটা কিন্তু বইয়ে আমাদের বইয়ে লেখা আছে, এটা কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ কিন্তু এটাই রুদ্রমঙ্গল। ওকে, তার যে আমরা যেটা পড়ি বইয়ে, এটা কিন্তু রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কোনটি? সেটা কিন্তু 12 ভাদ্র। তোমাদেরকে কিন্তু আমি বারবার বলেছি কবি পরিচিতিগুলো খুব ভালো মতো পড়তে হবে। কবি পরিচিতি থেকে আসলেই প্রশ্ন আসে, সাল থেকেও প্রশ্ন আসে। সো একটা মার্কও তোমার এখান থেকে কাটা যাওয়া যাবে না, ঠিক আছে। এরপর দেখো, আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? এটা কি? সত্যের পথ, ঠিক আছে। এখানে জড়তা মুক্তির কথা বলা নাই, তারুণ্যের কথা বলা নাই, ভয়হীনতাও না। আমার পথটা কি? এখানে সত্যের একটা পথ, সেটাকে বোঝানো হয়েছে। তারপর দেখেন এখানে যে দেশের যারা শত্রু, দেশে যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? তা দূর করতে আসলে আগুনের সম্মার্জনা প্রয়োজন, ঠিক আছে। এখানে যে বাকিগুলো আছে এগুলো না একদম বইয়ের ডিরেক্ট লাইন, যে এসব দূর করতে আগুনের একটা সম্মার্জনা তার দরকার। ওকে, তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? আত্মাকে চেতনার মধ্য দিয়ে না, দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত হতে হয় না, ভুলের মধ্যে দিয়ে গিয়ে, ঠিক আছে। ভুলের মধ্য দিয়ে গেলেই কিন্তু একমাত্র সত্যকে পাওয়া যায়, কবি কিন্তু এটাই বলেছেন, ঠিক আছে। তারপর দেখেন আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে? তিনি কিন্তু নিজেকে কি বলেছেন? অভিশাপ রথের সারথি, ঠিক আছে। তিনি কিন্তু নিজেকে কি বলেছেন? আমি হচ্ছে অভিশাপ রথের সারথি। তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে? এখানে কিন্তু লেখকের কর্ণধার সে নিজেই, সে কিন্তু অন্য কাউকে নিজের কর্ণধার বানাচ্ছে না। সে কিন্তু বলছে আমি আমার কর্ণধার আমি নিজেই, ঠিক আছে, আমি অন্য কাউকে চাটবো না, আমি নিজের মতো করে আগাবো। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? একটা অটুট বিশ্বাস আসে, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্ট লাইন একদম, যে নিজেকে চিনলে নিজের নিজেকে যে কর্ণধার যদি ভাবো তুমি, তাহলে কিন্তু নিজের উপর একটা অটুট বিশ্বাস আসবে একটা। ওকে, তারপর দেখো এখানে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদকে নজরুল কি হিসেবে বলছেন? সেটাকে কিন্তু সে ভণ্ডামি জেনেছেন, যে আমি একটা কাজ করেছি, আমি ভুল করেছি, আমাকে সেটা স্বীকার করতে হবে, ঠিক আছে। আমি যে ভুল করেছি, এই ভুলকে আমি সত্য বানাতে চাবো, এটা কিন্তু করা উচিত না একদম। এখানে দেখো যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কেন? কারণ মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায়। তুমি যখন আত্মাকে চিনবা, তোমার আত্মশক্তিটা বৃদ্ধি পাবে, দেন কি তোমার আত্মনির্ভরতাটা আসবে, ঠিক আছে। তারপর দেখো কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? সেটা কিন্তু পরাবলম্বন। তুমি যখন অন্যের উপর অবলম্বন করে চলবা, সেটা কিন্তু তোমাকে ইনঅ্যাক্টিভ করে ফেলবে, নিষ্ক্রিয় করে ফেলবে, ঠিক আছে। আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? সেটা কি? পরনির্ভরশীলতার কারণে বা পরাবলম্বনতার কারণে, ঠিক আছে। তারপর এখানে দেখেন যে গান্ধীজির শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে কি? সেটা কি? আত্মজাগরণ, ঠিক আছে। নিজের যে আত্মজাগরণের ব্যাপারটা, সেটাকে বোঝানো হয়েছে। ওকে, তারপর দেখি আমরা এখানে ঢ্যাস চিনলে আত্মনির্ভরতা আসে। এটা হচ্ছে একদম ডিরেক্ট বইয়ের লাইন, যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। সো এই যে আমার পথ, এখান থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি? বইয়ের একদম ডিরেক্ট লাইনগুলো। সো তুমি হচ্ছে এই প্রবন্ধটা তুমি হচ্ছে বেশ কয়েকবার পড়বা, প্রত্যেকটা লাইন তো ইম্পর্টেন্ট এখানে। সো এটা একদম 5 স্টার, ঠিক আছে। এখানে আমার পথ প্রবন্ধের বই লাইনগুলো কি একদম 5 স্টার। তুমি হচ্ছে বারবার পড়তে থাকবা, বারবার পড়লে দেখবা কি তোমার একটা মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে স্বাধীনতার জন্য করণীয় কি? স্বাধীনতার জন্য কি? গোলামের ভাব ছাড়তে হবে সবার আগে। তুমি যদি গোলামের ভাবটা ছাড়তে পারো, তাহলেই তুমি স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারবা, তুমি কি স্বাধীন হতে পারবা।
তারপর এখানে দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন কোন কারণে, সেটা হচ্ছে কি স্বাবলম্বনহীনতার কারণে। আমার পথ প্রবন্ধ অনুসারে কি আমরা স্বাবলম্বনহীনতার কারণে কি আমরা পরাধীন, ঠিক আছে। তারপর এখানে দেখো যে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকেও পাওয়ার উপায় কি। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে তুমি কিভাবে পাবা, সেটা হচ্ছে কি নিজের ভুলকে স্বীকার করে নেওয়া। তুমি যদি নিজের ভুলকে স্বীকার করে নিতে পারো তাহলে কি তুমি সত্যকে খুঁজে পাবা, ঠিক আছে। তারপর দেখো এখানে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়, সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা নিয়ে। তুমি ভুল করলে আবার সেই ভুল যদি আবার রিপিট করো তাহলে তো শিক্ষা নিলে না, তাহলে কিন্তু আবার লাভ হবে না, ঠিক আছে। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাটি থেকে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টি পাওয়া যায়, এটা কিন্তু অহংকারের পৌরুষ, ঠিক আছে। এটা কিন্তু বিদ্রোহী কবিতার লাইন, সে বিদ্রোহী কবিতার সাথে এখানে মিলিয়েছে। কি মিল পাওয়া যায় সেটা দেখো, ডোন্ট কেয়ার ভাব কিন্তু এটাতে না, আগুনের সম্বোধন এখানে না, এটা কি একদম অহংকারের পৌরুষ যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখো যে আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে, এখানে কি দেশপ্রেম না, সত্যের স্বরূপ না, মিথ্যার প্রবঞ্চনা না, এটা কি ত্যাগের মহিমা, ঠিক আছে। আমার প্রবন্ধে কি একটা ত্যাগের যে একটা মহিমা সেটাকে কিন্তু তুলে ধরেছেন, যে নিজে ত্যাগ করতে হবে। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য, সেটা কি এ দম্ভ শির উঁচু করে, হ্যাঁ তোমাকে মাথা উঁচু করতে বাঁচায়, মনে একটা ডোন্ট কেয়ার মানে ভাব আনে, ঠিক আছে। তুমি যখন এরকম অবস্থায় যেতে পারবা তোমার মনে কি একটা ডোন্ট কেয়ার ভাব আসবে, এটা আসলে নেগেটিভ হচ্ছে না, এটা একটা পজিটিভ ডোন্ট কেয়ার, ঠিক আছে। যে তোমার মানে তুমি হচ্ছে কোনো খারাপ যদি কেউ কিছু করতে চায় তোমার সামনে, তুমি তাকে পাত্তা দিবে না, ডোন্ট কেয়ার একটা ভাব আসবে তোমার মধ্যে, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে, এটা আসলে হয় না। এই দুইটা জিনিসই তোমার একদম বইয়ের লাইন, এই দুইটা, হ্যাঁ। সো এইখানে হবে ক নাম্বারটা। এখানে তুমি তোমার মনে হইতে পারে এটা অ্যান্সার হবে, জেনারেলি হয়, বাট জেনারেলি অ্যান্সার দেওয়া যাবে না। তোমার বইয়ে কি আছে, তোমার পাঠ পরিচিতিতে কি আছে, সেইখান থেকে স্যাররা প্রশ্ন করে। আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে, দেখো নিষ্ক্রিয় করে তুলেছে, দাস করেছে, হ্যাঁ। এই যে বিলাসী, এটা কিন্তু আসলে অপশনে নাই, সো এখানে খ নাম্বারটাই হবে। এরপর দেখো এখানে যে ডোন্ট কেয়ার ভাব আনে উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে কি, এটা কি দেখো নজরুলের ভয়হীনতা, নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস, সত্যে বলিয়ান হওয়া। এখানে কিন্তু আসলে ভয়হীনতা না, বরঞ্চ পরের দুইটা, এই দুইটাতে কিন্তু প্রকাশ পেয়েছে। তারপর দেখেন এখানে ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় কি, এটা হচ্ছে দেখো ভুল থেকে শিক্ষা নেওয়া একটা হয়, আর এটাকে আত্মসচেতন হওয়া হয়, ঠিক আছে। সো বিনয়ী হওয়া কিন্তু এখানে আসলে কোনোভাবে মিলে না, সো এখানে অ্যান্সার হবে কি 1 আর 3, এটা। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে দেখো এখানে সংস্কার চেতনাজাত, প্রতিবাদী মনস্ক, আত্মহমিকে উজ্জ্বল। দেখো আত্মহমিকে উজ্জ্বল কিন্তু হয় না কোনোভাবেই না, সেখানে এই দুইটা, হ্যাঁ, ক আর খ হবে অ্যান্সার। বুদ্ধদেব বসু বলেন সত্য কখনো নিষ্ঠুর তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকে তুলে ধরা হয়েছে আমার পথ প্রবন্ধের প্রকাশিত ধারণা কোনটা, এখানে দেখো সত্যের ধারণা, ঠিক আছে। এখানে কিন্তু আসলে সত্য ওয়ার্ডটাও আছে, তবে সত্যের ধারণায় আসলে এখানে তুলে ধরা হয়েছে। সেই উদ্দীপক উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন কি, প্রাবন্ধিক মানে কাজী নজরুল ইসলামের মূল্যায়নটা কি, সত্য অভিনয় হতে শেখায় না, এটা কিন্তু হলো না, একদম শুরুতে হয়ে যাচ্ছে, এবং বাকি দুটি এমনি হবে। সত্যের সবসময় জয় হয়, সত্যনিষ্ঠ ব্যক্তি নির্ভীক হয়, সো এইটাই হবে অ্যান্সার। তারপর দেখো যে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এখানে আসলে কি বোঝানো হইলো, দেখো উদ্দীপকে আমার পথ প্রবন্ধের যে দিকটা মনুষ্যত্ববোধ না, সাম্যবাদ না, আত্মসচেতনতা না, এটা হচ্ছে কি সত্য বন্দনা এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে যে উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে কি প্রাধান্য পেয়েছে, জীবন বন্দনা আছে, আত্মনির্ভরশীলতা আছে, মানব ধর্ম আছে, তার মানে কি সবগুলাই হবে এখানে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে মামুন, মার্টিন এবং শম্ভু 3 সহপাঠী। ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসংকোচে যেতে পারলেও শম্ভু যেতে পারে না, তার রয়েছে পারিবারিক বাধা। আমার পথ প্রবন্ধ ও উদ্দীপক ও লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে, সেটা কি, এখানে হবে উত্তর ধর্মীয় গোঁড়ামি, ঠিক আছে। কৌলীন নওনা, অন্ধবিশ্বাস না, এই উদ্দীপক অনুসারে অ্যান্সারটা হবে কি ধর্মীয় গোঁড়ামি। উদ্দীপকের শম্ভুর সাথে আমার পথ প্রবন্ধে লেখকের স্বাতন্ত্র্য কিসে, জীবন দর্শনে, লেখক কিন্তু জীবন দর্শনে কিন্তু ধর্মীয় গোঁড়ামি মুক্ত, ওকে।
তারপর দেখো এখানে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বে নবনির্বাচিত কমিশনার কাইয়ুম সাহেবের উপর ন্যস্ত করে সবাই। যখন নিশ্চিত তখন কাইয়ুম সাহেব এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এক্ষেত্রে সজাগ থাকতে হবে। উদ্দীপকের কাইয়ুম সাহেবের সাথে মিল আছে আমার পথ প্রবন্ধের কার? মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন যে শুধু মহাত্মা গান্ধী থাকলে হবে না, আপনাদেরকেও থাকতে হবে। সেই উদ্দীপকের কাইয়ুম সাহেবের উক্তিতে আমার পথ প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়? সেটা কি? স্বাবলম্বন। মানে কি? সবাইকে নিজের উপর নিজের সেলফ ডিপেন্ডেন্সি যে জিনিসটা আছে সেটা আসতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু লাভ নেই। বিষয় সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে যে সকল শিক্ষার্থী এসেছিল কেবল তারাই শ্রেণীকক্ষের পাঠদান বুঝতে পারলো, বোঝানোর জন্য শিক্ষক তো আসেনি। এই ভরসায় যারা শ্রেণীকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য। উদ্দীপকের শিক্ষক আমার পথ প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ? সেটাই গান্ধীজি বলেছেন যে আমি আছি কিন্তু তোমাদেরকেও কি থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। উদ্দীপকে আমার পথ প্রবন্ধে যে অনুষঙ্গ ধারণ করে দেখো, এখানে আমরা দেখতে পাই যে দাসত্বটা, স্বাবলম্বন, পরালম্বন। দাসত্ব কি? তুমি যদি অন্যের আন্ডারে থাকতে চাও সেটা তো হবে না। স্বাবলম্বন কি? তোমার স্বাবলম্বন নিজের অবলম্বন করতে হবে। পরালম্বন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়া। সো অ্যান্সার সবগুলাই হবে। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন দিকটা ফুটে উঠেছে? সেটাকে দেখো, অসাম্প্রদায়িক ভাবনা, ঠিক আছে? তোমরা বৈষম্য না, নারী পুরুষের বৈষম্য না, বর্ণের বৈষম্য, ঠিক অসাম্প্রদায়িক যে ভাবনাটা সেটা প্রকাশ পেয়েছে। উদ্দীপক আমার পথ প্রবন্ধের যে ধর্মের কথা বলেছেন তা হলো কি? মানব ধর্ম, ঠিক আছে? কোনো এক্সট্রা অন্য ধর্মের কথা বলেন নাই, তিনি বলেছেন কি? মানব ধর্মের কথা, ঠিক আছে? আমরা 10-15 টাকার বিনিময়ে মনুষ্যত্ব স্বাধীনতা অনায়াসে প্রভুর পায়ে বিকাইয়া দিব, তবু ব্যবসা বাণিজ্যে হাত দিব না, নিজ পায়ে দাঁড়াইতে চেষ্টা করিব না, এই জঘন্য দাসত্বে আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিয়াছে। উদ্দীপকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য আমার পথ প্রবন্ধে কোন দিকটাতে গুরুত্ব দেওয়া হয়? সেটা কি? তারুণ্যের শক্তিতে না, রাজভয়ে ভীত হওয়া না, ভণ্ডামি থেকে মুক্তিতে না, নিজেকে চিনে নিজের সত্য পথ চলায়, ঠিক আছে? এইখানে সেই উদ্দীপক এবং আমার পথ অনুসারে আমাদের নিচের কোনটির অভাব রয়েছে? আমাদের অভাব কি? আত্মবিশ্বাস। আমাদের আত্মবিশ্বাস থাকলে কি আমরা দাসত্ব করতাম না? দেখো এখানে যারা HSC 25-26 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি খয়নিটে, ভার্সিটি বিজয় 2.0। এখানে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিট সহ যত বিশ্ববিদ্যালয় বি ইউনিট আছে সবগুলো ভালো একটা প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে? সো তোমরা যারা পরীক্ষা দিতে চাও ডিটেলস দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, HSC 25-26-27 ব্যাচ যারা ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের রেইনকোট গল্পের বোর্ড পরীক্ষায় আসা সকল MCQ নিয়ে। তাহলে আসো শুরু করে দেই। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে? সেটা হচ্ছে পিয়নকে, ইসাক মিয়াকে, ঠিক আছে? যখন ইসাক মিয়া এসে আসে, যখন সে খারাপ কোনো নিউজ শোনায় না, তখন তার মনে হয় হ্যাঁ তাকে আমি জড়িয়ে ধরে চুমু খাই। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাতে মিলিটারিদের নিকট আবেদন করেছিল? কারণ এগুলো কি চেতনা বহন করে, ঠিক আছে? এই যে তোমার শহীদ মিনারটা, এগুলোকে একটা বাঙালি চেতনা বহন করে না, এটা কিন্তু পাকিস্তানের জন্য ভালো না, সেজন্য।